পশ্চিমবঙ্গে যারা হিন্দু প্রধান রাষ্ট্র তারা থাকবে, আর মুসলিম প্রধান যারা থাকবে তারা হচ্ছে আমাদের পূর্ববঙ্গে। যে পূর্ববঙ্গ 1947 সালের 15ই আগস্ট ওই পূর্ববঙ্গ পাকিস্তানের রাজ্যের নাম দিয়ে বাঙালি আমাদের রাজ্যটাকে আমরা ভারতবর্ষের সঙ্গে আমরা কি করে থাকি, একটা বিশেষ রাজ্য হিসাবে আমরা ধরি। কারণ আমরা জানি যে আমাদের এই ভারতবর্ষের স্বাধীনতার পিছনে আমাদের প্রথম তাই আমরা এখানে আসছি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ সম্পর্কে জানবো। উনি না থাকতেন আমাদের পশ্চিমবঙ্গটা পাকিস্তানের অন্তর্গত হয়ে যেত, এখন বাংলাদেশে আমরা বাংলাদেশে ঢুকে থাকতাম। পশ্চিমবঙ্গ আমাদের যে রাজ্য, সেই পশ্চিমবঙ্গ রাজ্যটা কিন্তু থাকতো না। ঠিক আছে, আমরা জানি যে আমাদের 1947 সালে যখন ভারত ভাগ হয় তখন ভারতকে দুটো ভাগে আমাদের ভাগ করে দেওয়া হয়েছিল, পাকিস্তান আর হচ্ছে ভারতবর্ষ। পাকিস্তান তোমরা জানো এটা মোটামুটি ধর্মের ভিত্তিতে করা হয়েছিল, মুসলিম অধ্যুষিত যে সমস্ত জায়গাগুলো সেখানে মুসলিম সম্প্রদায় বেশি বাস করে সেগুলো পাকিস্তানে যাবে, আর যেগুলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা রয়েছে তারা সব থাকবে কোথায়, ভারতবর্ষে। এবং সরকারি যে মুসলিম লীগের সভাপতি ছিল মোহাম্মদ আলী জিন্না, সে কিন্তু এটাকে করেছিল এবং পরবর্তী ক্ষেত্রে ইংরেজ মেনে আমাদের ভারতকে দুটো ভাগে ভাগ করে দেয়। সেই দুটো ভাগ আমরা জানি, একটা হচ্ছে পাকিস্তান আর একটা হচ্ছে ভারতবর্ষ। যে আমাদের আইন সভাটা ছিল, সেই আইন সভাতে প্রাদেশিক বঙ্গীয় আইন সভায় ভোটাভুটির মাধ্যমে কিন্তু কি হলো, আমাদের নতুন রাজ্য পশ্চিমবঙ্গের কিন্তু সৃষ্টি হলো। এই ভোটে কিন্তু দেখেছি আমরা জিতেছিলাম 58-21 ভোটে আমরা কিন্তু জিতেছিলাম এবং বাংলা প্রদেশকে ভাগ করার জন্য সিলমোহর তৈরি হয়ে গেছিল, অর্থাৎ বাংলা আমাদের যে পশ্চিমবঙ্গ সেটা বিভক্ত হয়েছিল। এই কিন্তু এই পশ্চিমবঙ্গটা চলে যেত কোথায়, পাকিস্তানের অন্তর্ভুক্ত বা পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্তে চলে যেত। একদিকে যেমন আমরা পশ্চিমবঙ্গকে আমরা কি করেছিলাম, অবিভক্ত বাংলা থেকে আলাদা করেছিলাম, দ্বিতীয় হচ্ছে পরবর্তী ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের রাজ্যটাকে আমরা কিন্তু ভারতবর্ষে অন্তর্ভুক্ত করেছিলাম দেশ স্বাধীন হওয়ার আগে। যার ফলে কি করেছিল, আমাদের যে ইংরেজরা ছিল তারা কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যটাকে ভারতের মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত করে দিয়ে গেছিল, নাহলে কিন্তু পশ্চিমবঙ্গটা কিন্তু আমাদের বাংলাদেশের অন্তর্গত হয়ে গেছিল। এইটা হওয়ার পিছনে কি কারণ ছিল, দুটো বড় কারণ আমরা খুঁজেছিলাম বা পেয়েছিলাম। প্রথম একটা কারণ হচ্ছে যে 1940-এর দশকে 16ই আগস্ট ডিরেক্ট অ্যাকশন ডে, এবং তারপরে 17 আগস্টের দিকে দি গ্রেট ক্যালকাটা কিলিং বলে দুটো মারাত্মক সাম্প্রদায়িক দাঙ্গা ঘটেছিল হিন্দু এবং মুসলিমদের মধ্যে। এবং সেখানে কি করেছিল, ওই 17ই আগস্ট, এই 16ই আগস্ট দাঙ্গাটা হয়েছিল, দাঙ্গাটা লাগিয়েছিল কে না, পাকিস্তানের এখন যে পাকিস্তান রয়েছে তাদের যে মুসলিম লীগের সভাপতি ছিল মোহাম্মদ আলী জিন্না, তখন ওই পাকিস্তান থেকে তাদের মৌলবাদী যে সমস্ত শক্তিগুলো ছিল তাদেরকে নিয়ে এসেছিল এবং কলকাতার রাস্তায় হিন্দুদের উপর অত্যাচার করে সমস্ত জনগণকে তারা কিন্তু মেরেছিল, প্রায় 10,000 লোককে কিন্তু তারা মেরে দিয়েছিল। ডিরেক্ট অ্যাকশন এটা সংগ্রামের মধ্যে ছিল। আর দি গ্রেট ক্যালকাটা কিলিং, অর্থাৎ কলকাতায় যাদেরকে দেখতে পাবো তাদেরকে কিন্তু আমরা নিধন করব। এবং 16ই আগস্ট এটা স্টার্ট হয়েছিল এক রাতের মধ্যে, কিন্তু ব্যাপক আকারে আমাদের যে কলকাতা কিন্তু কলকাতা থাকতো না, পুরো নিশ্চিহ্ন হয়ে যেত। তখন এই সময় একটা জানো, তোমাদের পরে আমি বলবো যে এই গ্রেট কিলিংস থেকে বাঁচিয়েছিল আমাদের একজন বাঙালি গোপাল প্রসাদ মুখার্জি, যাকে আমরা বলি গোপাল পাঠা নামে পরিচিত। তোমরা এই কথাটার সঙ্গে পরিচিত নয়। আজকের কলকাতা কিন্তু কলকাতা থাকতো না যদি গোপাল কৃষ্ণ মুখোপাধ্যায় যদি না থাকতো, তাকে গোপাল পাঠা বলা হয়। পাঠা মানে বুঝতেই পারছে, ছাগলের পাঠা আমরা বলে থাকি। তার বাবার কি ছিল, খাসি মাংসের দোকান ছিল এবং সে কি করতো, তার বাবার সঙ্গেও সে তার খাসি কাটতো
এবং সে তার বীর মানে ব্যায়াম করতো এবং তার প্রচুর শক্তি ছিল। যখন ওইখান থেকে পাকিস্তান এসে মুসলিম লীগের এক রাত্রে প্রায় 10,000 লোককে ওখানে মেরে দিয়েছিল, পুরো রক্তাক্ত অবস্থায় মেরে দিয়েছিল, তখন একাই সেই গোপাল পাঠা কি করেছিল, তার তলোয়ার দিয়ে আমাদের কি করেছিল, রুখে দাঁড়িয়েছিল। এবং সেই রাত্রের মধ্যে চারদিকে সে তাদের একটা বাহিনী তৈরি করেছিল এবং সেই বাহিনীর মধ্য দিয়ে তারা রুখে দাঁড়িয়েছিল। তারা একটাই স্লোগান দিয়েছিল, আমাদের যদি একজন মারা যায় ওদের আমরা 10 জনকে হত্যা করব। এই প্রতিজ্ঞা করে তারা কিন্তু কি করেছিল, গোটা পশ্চিমবঙ্গ কেন আমাদের ভারতবর্ষ একটা কিন্তু কি দিয়ে দিয়েছিল, একটা বার্তা দিয়েছিল। এবং তারা এমন ভাবে প্রতিহত করেছিল যে মোহাম্মদ আলী জিন্নাহর যে মৌলবাদী শক্তি ছিল তাদেরকে পিছু উঠতে বাধ্য করেছিল। এবং তারা আস্তে 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 কিন্তু দেখলো যে এখানে আমরা যখন পাচ্ছি না হিন্দুদেরকে নিধন করতে, তখন কিন্তু তারা চলে যায় অন্যদিকে। এবং পরবর্তী ক্ষেত্রে তারা স্টেপ নেয় নোয়াখালী, যখন এটা বাংলাদেশে রয়েছে, সেখানে তখন মুসলিম ছিল 19% আর সেখানে এই মুসলিম ছিল 81% অর্থাৎ 81%, এবং তারপরে সেটা হিন্দুদের ছিল মাত্র 18%। সেইখানে কিন্তু গিয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করে। সেখানে যেহেতু মুসলিম বেশি ছিল, তারা কিন্তু সেই 10ই অক্টোবর 1946 সালে, আগস্টের পর দেখো 10ই অক্টোবর 1946 যেদিন কোজাগরী লক্ষ্মী পূজা ছিল, সেদিন কিন্তু প্রথম হিন্দুদের উপর আক্রমণ করেছিল ওরা। একটা বাড়িতে কোজাগরী লক্ষ্মী পূজা চলছিল, চাঁদার নাম করে সেখানে তারা এসেছিল, এসে তারা চাঁদা নিয়ে যায়, পরবর্তী ক্ষেত্রে পুজো বন্ধ করতে বলে এবং তার পরবর্তী ক্ষেত্রে সেই পরিবারটাকে এসে কিন্তু কি করে, পুরো নিধন করে দিয়ে যায়। এবং তারপরে তারা এত উগ্র হয়েছিল যে সেখানে প্রায় 1 লক্ষ হিন্দুদেরকে তারা কিন্তু প্রায় হত্যা করেছিল। আমরা কিন্তু দেখাবো। এবং তাদের যে মৌলবাদী প্রচার, তারা কিন্তু পরবর্তী ক্ষেত্রে প্রচার করে সেখানে কিন্তু সাফল্য হয়েছিল। তোমরা মনে রাখবে, এটা নোয়াখালীর দাঙ্গা নামে বা নোয়াখালীর সম্প্রদায় যুদ্ধ বলে কিন্তু পরিচিত ছিল। 10 তারিখ কিন্তু এই অবস্থাটা হয়েছিল। এই যে হিন্দুদের উপর অত্যাচার ছিল, নিধন ছিল, এইটা কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তখন কিন্তু বুঝতে পেরেছিল। মহাত্মা গান্ধীকে বলেছিল, জওহরলাল নেহরুকে বলেছিল, তারা কিন্তু কর্ণপাত করায়নি। তারা প্রায় 3-4 মাস পরে এসেছিল, এসে তখন দেখলো সবকিছু কিন্তু শেষ হয়ে গেছে, আর করার কিছুই নেই। এই বিল পাস করার সময় তারা বলছিল যে দুটো রাষ্ট্রে ভাগ হোক, কিন্তু প্রথম দিকটাতে সমঝোতাতে আসতে পারেনি। পরবর্তী সম্প্রদায় ছিল সেই 1946 সালে কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে কিন্তু এটা করেছিল, কলকাতার মানুষকে নিধন করা হয়েছিল। নেক্সট, তারপর আসছে ডাইরেক্ট অ্যাকশন ডে, 10,000 জন এখানে কিন্তু প্রাণ হারিয়েছিল, এটা কলকাতায়। তারপরে এরপর আসছে 16ই আগস্ট, ওই ডাইরেক্ট অ্যাকশনের সঙ্গে সঙ্গে ক্যালকাটা কিলিং দুটোই তারা করছিল। পরের দিন চলে যাও, করতে যাও। এটাতে দেখতে পাচ্ছ তোমরা কিভাবে বোমাবাজি কিভাবে মেরে রেখেছিল মানুষগুলোকে, এটা তো তখনকার ছবি ছিল। পরে যাও, এটাতে দেখো পুলিশ তখন একদম কোনো কাজ করেনি, 16 তারিখ থেকে কিন্তু কাজ করেনি। হিন্দু মরতে দাও, এরকম একটা প্রচন্ড প্রভাব তাদের মধ্যে ছিল, যেহেতু তখন ইংরেজ আমল ছিল, ইংরেজরা কিন্তু এটাকে মেনে নেয়নি। তারপরে চলে যাও, এই যে আমরা বলছিলাম দি গ্রেট কলকাতা কিলিং শুরু করেছিলেন গোপাল পাঠা, গোপাল চন্দ্র মুখার্জি। তোমরা এটা দেখতে পাচ্ছ, একাই কিন্তু কি করেছিল, পুরো রুখে দিয়েছিল, তার বাহিনী তৈরি করে, এক রাতের মধ্যে বাহিনী তৈরি করে রুখে দিয়েছিল। পরবর্তী ক্ষেত্রে যাও, এটাতে আমাদের কিন্তু বড় প্রশ্ন হয়েছিল যে প্রথমবার একটা ভোটাভুটি ছিল, 120 জন ভোট দিয়েছিল, তার মধ্যে 90 জন প্রতিনিধি বিপক্ষে দিয়েছিল, হ্যাঁ, কিন্তু তখন সেটা পাস হয়নি। পরবর্তী ক্ষেত্রে শ্যামাপ্রসাদের নেতৃত্বে আবার ওটা করেছিল। এটা নোয়াখালী দাঙ্গা, দেখো তখন ট্রেনের উপরে চেপে কিন্তু আমাদের বাংলাদেশে সবাই এসেছিল, ওখানে দেখো বাংলাদেশ থেকে হিন্দুরা সবাই চলে এসেছিল। তারপরে চলে যাও, শ্যামাপ্রসাদ মুখার্জি সেই সঙ্গে গণসংযোগ তুলেছিল এবং মুসলিম অধ্যুষিত এলাকাকে তারা কি করেছিল, পূর্ব পশ্চিম দুটো ভাগ করার একটা সিদ্ধান্ত নিয়েছিল। চলে যাও, তারপরে এখানে ছিল 20শে জুন, যেটা আমাদের 58 জন যে বিধায়ক ছিল, এই 106 জনের যে প্রতিনিধি ছিল, তার মধ্যে 58 জন আমাদের বাংলা ভাগ করতে চাইল, আর 19 জন কিন্তু বিপক্ষে দিয়েছিল। তখন আইনসভার অধ্যক্ষ কি করলো, এই দিনটাকে কিন্তু শিল্প মন্দিরের যে পশ্চিমবঙ্গ তৈরি হবে
পরবর্তী যাও। এই বিতর্ক আমাদের সাধারণত তখন বিধানসভার স্পিকার ছিল 1923 সালে পশ্চিমবঙ্গ দিবস কমিটি গঠন করেছিল। 23 সালে এই দিবস ঘোষণা করা হয়েছিল 20 জুন, কিন্তু তৎকালীন আমাদের মুখ্যমন্ত্রী ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, কিছুতেই ওই দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে মানতে রাজি হয়নি এবং সেই কমিটি কি করেছিল তখন পয়লা বৈশাখ, যেটা আমরা নতুন বছর বলে থেকে 22শে আগস্ট, সেটাকে আমাদের নতুন পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করা হয়েছিল। কিন্তু এরপরে আমাদের যখন আমাদের সরকার পরিবর্তন হয়, বিজেপি সরকার আসে, তখন কিন্তু এই 20 জুনটিকে আমরা আবার আমাদের পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হই। তারপরে এখানে আমরা একটা ছোট্ট বলেছি যে আমাদের কি জানতে হবে। এই 20 জুন বিশ্ব পরিবেশ, এই বিশ্ব যে পশ্চিমবঙ্গ দিবস রয়েছে, আমরা এই দিবসটা সম্পর্কে ঐতিহাসিক প্রেক্ষাপট কি, তার আমাদের পরবর্তী ক্ষেত্রে যে পশ্চিমবঙ্গকে জানা, পশ্চিমবঙ্গকে গুরুত্ব দেওয়া, এটা আমাদের কিন্তু করতে হবে। তার সংস্কৃতি, তার ভাষা, তাকে সম্মান করা এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরা যে আমরা কিভাবে আমাদের পশ্চিমবঙ্গ আমরা ফিরে পেয়েছি, সেটা সম্বন্ধে আমাদের সবাইকে অবগত করা। তারপরে এইখানে একটা যে পশ্চিমবঙ্গ সরকার কি কি কাজ করতে হবে সেটা কিন্তু দিয়েছে। তারপরে পশ্চিমবঙ্গ দিবসের ইতিহাস, পশ্চিমবঙ্গ রাজ্যের মোট আয়তন কত, এটা পালন করা হয় কত তারিখ, তারপর কি পশ্চিমবঙ্গ রাজ্যটি কত তারিখে তৈরি হয়েছিল, তোমরা এগুলো পারবে। পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব নাম কি ছিল, পশ্চিমবঙ্গ রাজ্য সৃষ্টির রূপকারকে বা জনককে, পশ্চিমবঙ্গ রাজ্যটি তৈরি করা হয় কোন ধর্ম ভিত্তিতে, হিন্দু ধর্ম, পশ্চিমবঙ্গ রাজ্যটি সৃষ্টি হয়ে ভারত ভেঙে তৈরি হয়েছিল পূর্ব পাকিস্তান, এরকম করে অনেকগুলো তোমাদের কি রয়েছে প্রশ্ন এখানে কিন্তু রয়েছে। তারপরে যাও, পশ্চিমবঙ্গ ডাইরেক্ট অ্যাকশন প্রত্যক্ষ সংগ্রাম দিবস কোথায় হয়েছিল, ক্যালকাটা কিলিংস কি, নোয়াখালী দাঙ্গা কবে ঘটেছিল, নোয়াখালী দাঙ্গায় কি ঘটেছিল, ডাইরেক্ট অ্যাকশন ডে কার নেতৃত্বে ঘটেছিল, অবিভক্ত বাংলা আইনসভায় পশ্চিমবঙ্গ রাজ্য সৃষ্টিতে ভোটাভুটির ফল কি হয়েছিল, পক্ষে 58টা ছিল, বিপক্ষে 21টা ছিল। তারপরে এইখানে আমরা এরপরে যেটা রয়েছে তোমরা জানো, এটা ভূগোল, ইতিহাস এবং বিজ্ঞানের যে বিষয়গুলো রয়েছে, বিশেষ করে ভূগোল তোমরা পড়বে এবং তার সীমানা কত, তার স্থানাঙ্ক কত, তার আমাদের যে ভৌগোলিক বিস্তার, সেগুলো আমাদের জনসংখ্যা, এগুলো তোমাদের কিন্তু পরপর জানতে হবে। এবং এখানে প্রাকৃতিক সম্পদ কি, প্রশাসনিক বিভাগ কি, জেলা যে রাজনৈতিক যে তথ্যগুলো রয়েছে, লোকসভা আসন কটা, বিধানসভা আসন কটা, এগুলো তোমাদের জানতে হবে। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীকে, প্রথম রাজ্যপালকে, প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে, পশ্চিমবঙ্গের ফুল কি, পশ্চিমবঙ্গের প্রধান গাছ কি, এগুলো তোমাদের জানতে হবে। আর কিছু জিওগ্রাফি প্রশ্ন আমি এখানে দিয়ে দিয়েছি, যেগুলো তোমরা ওখানে আজকে বলার সময় হলো নি, এটাতে তোমরা কিন্তু ক্লিক করে যাও, আমি ছবিগুলো তুলে ভিডিওতে দিয়ে দিই। করে যাও। এখানে কিন্তু অনেকগুলো রয়েছে, এগুলো তোমরা কিন্তু একটু বাড়িতে পড়বে, তাহলে এইগুলো কিন্তু তোমরা প্রশ্নগুলো কিন্তু তোমরা পারবে। বর্তমানে আমাদের হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস যেটা রয়েছে, তার প্রধান গুরুত্ব হচ্ছে আমাদের এই দিনটাকে কিন্তু অনেক বড় করে পালন করতে হবে, আমাদের ঐতিহ্যকে ধরে রাখতে হবে, আমাদের যে আমরা আমাদের রাজ্যকে যে পেয়েছি, ফিরে পেয়েছি, সেই সম্পর্কে আমাদের কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা রয়েছে তাদেরকেও আমাদের কিন্তু অবগত করাতে হবে। আমাকে ডাকছে।